দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। তো আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে গ্রুপ এর হচ্ছে ইউনিট 12 লিবার্টি, স্বাধীনতা। সেখানে মূলত তিনটা পার্ট আছে: ডেফিনেশন অফ দ্য কনসেপ্ট, রিলেশন বিটুইন লিবার্টি অ্যান্ড ইকুয়ালিটি, সেফগার্ড অফ লিবার্টি ইন মডার্ন স্টেট। অর্থাৎ প্রথমে আমরা সংবিধানের স্বাধীনতার সংজ্ঞা নিয়ে আলোচনা করব, তারপরে স্বাধীনতার সাথে সাম্যের কি সম্পর্ক এবং স্বাধীনতার রক্ষা কবচগুলি কি, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আমরা একটু আলোচনা করে নিই এই লিবার্টি কি বোঝায়। আমাদের রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাতে যে কনসেপ্ট ধারণা আছে তার মধ্যে লিবার্টি, বিভিন্ন বিষয় সম্বন্ধে যে ধারণা বা কনসেপ্ট আছে তার মধ্যে লিবার্টি হচ্ছে গুরুত্বপূর্ণ। এটি ইংরেজি প্রতিশব্দ, স্বাধীনতার প্রতিশব্দ হচ্ছে ইংরেজি লিবার্টি, যেটি ল্যাটিন শব্দ লিবার থেকে এসেছে, যার লিবার্টিয়ানাস থেকে যার উদ্ভব। এর অ্যাকচুয়াল অর্থ হচ্ছে এ ফ্রি ম্যান বা মুক্তিপ্রাপ্ত কৃতদাস। আবার যদি স্বাধীনতা শব্দটাকে ভাঙি, তাহলে এখানে দুটো ভাগ হবে, একটা হচ্ছে স্ব আর একটা হচ্ছে অধীনতা। অর্থাৎ নিজের অধীনে থাকার নামই হচ্ছে স্বাধীনতা। এমনি সাধারণ অর্থে যদি আমরা বলি যে স্বাধীনতা বলতে কি, স্বাধীনতা বলে অনিয়ন্ত্রিত ভাবে যা খুশি করা অধিকারকে বোঝায়। মানে আমার যা মনে লাগবে, যা ভালো লাগবে সেটাই করব, সেই করার যে অধিকার সেটাকে এমনি সাধারণভাবে স্বাধীনতা বলে। কিন্তু একটি সভ্য সমাজে বা একটা সুন্দর সমাজে, গণতান্ত্রিক সমাজে এটা কখনোই সম্ভব নয়। কারণ অবাধ স্বাধীনতার অর্থ হচ্ছে অপরের স্বাধীনতাকে হস্তক্ষেপ করা, আর এরূপ স্বাধীনতা সমাজ জীবনের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে পারে। আর সেই জন্য সুন্দর সমাজ জীবন যাপনের জন্য স্বাধীনতার উপরে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আরোপ করা খুবই দরকার বলে অনেকে মনে করে। তবে এই নিয়ন্ত্রণ কতখানি হবে তা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে যথেষ্ট মতপার্থক্য আছে। কেউ কেউ বলেছেন যে স্বাধীনতার উপরে কঠোর নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে, আবার কেউ কেউ ব্যক্তি স্বাতন্ত্র্যবাদীরা তারা তার বিরোধিতা করেছে। যাই হোক, আমরা পরে আলোচনা করছি। ফরাসি দার্শনিক মন্টেস্কু, তিনি কি বলেছেন? মন্টেস্কু বলেছেন, স্বাধীনতার মতো অন্য কোনো ধারণা এত বিচিত্র তাৎপর্য বহন করেনি বা মানব মনে এত বিচিত্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেনি। ওটা মনে রাখবে। অর্থাৎ স্বাধীনতা বিষয়টা এত তাৎপর্যপূর্ণ বা এত বিচিত্র যে অন্যান্য বিষয় কিন্তু এতটা প্রভাব ফেলেনি রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাতে। এবার একটু আলোচনা করেনি কয়েকজন বিখ্যাত বিজ্ঞানীর সংজ্ঞা, স্বাধীনতার সংজ্ঞা। তোমাদের মধ্যে দু একজন মেসেজ করছিল যে কোটেশন গুলো মনে থাকে না, হ্যাঁ, কে কি বলেছে। আমি আগেই বলেছি যে কিছু কিছু ক্যালেন্ডার বানাতে হবে। বিভিন্ন বিখ্যাত যারা ব্যক্তি আছে, যেগুলো সাধারণত ঘুরে ফিরে পরীক্ষাতে আসে, সে সমস্ত ব্যক্তির নাম লিখে তার বিভিন্ন বিষয় সম্পর্কে কোডগুলো, এবং অধ্যাপক ল্যাস্কি স্বাধীনতা সম্পর্কে কি বলেছে, ইকুয়ালিটি সম্পর্কে কি বলেছে, সংবিধান সম্পর্কে কি বলেছে, বা অন্যান্য যত ধরনের তার যে কোডগুলো আছে, সুন্দর করে একটা হ্যাঁ সংকল্প। আচ্ছা, তোমার তাহলে নেটওয়ার্ক প্রবলেম আছে, সবাই তো জয়েন করেছে। হ্যাঁ, আরেকবার ট্রাই করো। হ্যাঁ, ক্লাস চলছে, নাহলে পরে ভিডিওটা দেখে নিও। আবার একবার ট্রাই করো, হ্যাঁ। শোনা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। সংকল্প সংকল্প ফোন করছো, জয়েন করতে পারছে না। আচ্ছা, তো যাই হোক, যেটা বলছিলাম যে এই
বিখ্যাত ব্যক্তির কোট গুলো একটা ক্যালেন্ডারের মতো লিখে যেখানে পড়তে বসো সেখানে টাঙিয়ে দিবে, তাহলে মনে থাকবে। তো যাক, স্বাধীনতা সংজ্ঞা সম্পর্কে বিভিন্ন ব্যক্তিরা কি বলেছেন। প্রথমে অধ্যাপক ল্যাস্কি, তিনি কি বলেছেন? তিনি বলেছেন স্বাধীনতা বলতে এমন একটি বিশেষ পরিবেশ সযত্ন সংরক্ষণকে বোঝায়। মানে একটা পরিবেশের সযত্ন সংরক্ষণকে বোঝায় যেখানে মানুষ তার ব্যক্তি সত্তাকে পরিপূর্ণভাবে বিকশিত করার সুযোগ পায়। অর্থাৎ এমন একটা পরিবেশ যেখানে মানুষ তার ব্যক্তিত্ব বিকাশের জন্য যা যা সুযোগ সুবিধা সেগুলো সেখানে ভোগ করতে পারবে। হারবার্ট স্পেন্সার, তিনি কি বলেছেন? স্বাধীনতা বলতে খুশি মতো কাজ করা বোঝায়, যদি উক্ত কাজ দ্বারা অন্যের অনুরূপ স্বাধীনতা উপভোগ করার বাধা সৃষ্টি না হয়। অর্থাৎ ওই যে নিয়ন্ত্রণের কথাটা আমি বলছিলাম, যে নিয়ন্ত্রণ কতদূর পর্যন্ত হবে। স্পেন্সার বলছে যে একজন ব্যক্তি তার ইচ্ছা মতো খুশি মতো যা খুশি করার অধিকার ভোগ করবে, কিন্তু সেই অধিকার বা তার যে স্বাধীনতা সেটা যাতে অন্যের স্বাধীনতায় বাধা সৃষ্টি না করে, এটা মাথায় রাখতে হবে। টি.এইচ. গ্রিন কি বলছেন? টি.এইচ. গ্রিন বলছেন যা উপভোগ করার এবং সম্পন্ন করার যোগ্যতা, উপভোগ ও সম্পাদন করার ক্ষমতাকে স্বাধীনতা বলে। পরবর্তী রাষ্ট্রবিজ্ঞানী সিলি কি বলছেন? অতি শাসনের বিপরীত ব্যবস্থায় হলো স্বাধীনতা। অর্থাৎ যেটা অতি শাসন বা কঠোর শাসন ব্যবস্থা বলি, সম্পর্ক জয়েন করতে পারছি না, তো সেই শাসন ব্যবস্থা হলো স্বাধীন। আর্নেস্ট বার্কার কি বলছেন? প্রত্যেকের স্বাধীনতার প্রয়োজনীয়তা সকলের স্বাধীনতা প্রয়োজনের দ্বারা অবশ্যই নিয়ন্ত্রিত ও সীমাবদ্ধ হওয়া আবশ্যক। অর্থাৎ এক মিনিট, হ্যাঁ, প্রত্যেকের স্বাধীনতা প্রয়োজনীয়তা সকলের স্বাধীনতা প্রয়োজনের দ্বারা অবশ্যই নিয়ন্ত্রিত ও সীমাবদ্ধ হওয়া আবশ্যক। অর্থাৎ প্রত্যেকের যে স্বাধীনতা সেটা কি হবে? অন্যের বা সকলের মানে সকল নাগরিকের প্রয়োজনের দ্বারা আবশ্যিক, নিয়ন্ত্রিত এবং সীমাবদ্ধ হবে। অর্থাৎ অন্যান্য নাগরিকের স্বাধীনতা ভোগ করার যে প্রয়োজন বা অধিকার সেটাকে বজায় রেখে আর নিয়ন্ত্রিত করতে হবে। অধ্যাপক গেটেল বলছেন স্বাধীনতা হচ্ছে সেসব কাজ করা বা উপভোগ করা যেগুলো করা এবং উপভোগ করার যোগ্য। অর্থাৎ স্বাধীনতা হচ্ছে এমন এক ব্যবস্থা যেগুলো উপভোগ করা যায় বা উপভোগ করার যোগ্য। সি.ডি. বার্নেস তিনি বলছেন লিবার্টি মিনস লিবার্টি টু গ্রো টু ওয়ানস ন্যাচারাল রাইটস অফ এটা টু ডেভেলপ ওয়ানস অ্যাবিলিটি। অর্থাৎ স্বাধীনতা হলো ব্যক্তির স্বাভাবিক বিকাশ, ব্যক্তির সামর্থ্যের উন্নয়ন। এভাবে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী তাদের কোট বা তাদের বক্তব্য স্বাধীনতা সম্পর্কে বলেছেন। এবার যেটা আমরা আলোচনা করব, এই যে নিয়ন্ত্রণ বা অনিয়ন্ত্রণের উপর ভিত্তি করে স্বাধীনতার ধারণাকে মূলত দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইতিবাচক ধারণা, একটা হচ্ছে নেতিবাচক ধারণা। অর্থাৎ ইতিবাচক মানে হচ্ছে পজিটিভ লিবার্টি, নেতিবাচক মানে হচ্ছে নেগেটিভ লিবার্টি। তো এখানে যেটা খুব আসে পরীক্ষায় যে পজিটিভ লিবার্টির প্রবক্তা কারা, নেগেটিভ লিবার্টির প্রবক্তা কারা, তো এখানে রুসো, গ্রিন, হেগেল এরা হচ্ছেন ইতিবাচক স্বাধীনতার বিশ্বাসী। রুসোর মতে কি সব মানুষের সাধারণ ইচ্ছার সমন্বয়ে গঠিত সাধারণ ইচ্ছার অনবর্ত হলো কেবল ব্যক্তি স্বাধীনতা ভোগ করতে পারবে। অর্থাৎ সকল ব্যক্তির সব মানুষের যে সাধারণ ইচ্ছা সেটা হচ্ছে স্বাধীনতা, আর এই সাধারণ ইচ্ছার অনুবর্তী হলেই কেবল ব্যক্তি স্বাধীনতা ভোগ করতে পারে। হেগেল কি বলছে? হেগেলের মতে রাষ্ট্রের ইচ্ছার মধ্যে ব্যক্তির স্বাধীনতা পরিপূর্ণ বিকাশ ঘটে, তাই রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন রাষ্ট্রের দ্বারা স্বাধীনতা ভোগ করতে পারে। এরা ইতিবাচক স্বাধীনতার কথা বলেছেন। ল্যাস্কি ব্যক্তি স্বাধীনতার সঙ্গে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের সমন্বয় সাধন করেছেন। ব্যক্তি স্বাধীনতা যখন থাকবে ঠিক একরকম রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের সমন্বয় থাকবে।
তিনি বলেছেন রাষ্ট্রীয় আইন ব্যক্তি স্বাধীনতার পরিপন্থী হলে তাকে মেনে নেওয়া অর্থ হলো ব্যক্তি স্বাধীনতাকে খর্ব করা। অর্থাৎ যে রাষ্ট্র আইন দ্বারা আইন পরিচালনা হয় তাহলে সেটাকে মেনে নিতে হবে। আর মেনে নেওয়া মানে হচ্ছে ব্যক্তি স্বাধীনতাকে খর্ব করা। কিন্তু রাষ্ট্রীয় আইনটা যদি ব্যক্তি স্বাধীনতার বিকাশের উপযোগী হয়, পরিপন্থী না হয়, বিকাশের উপযোগী হয়, তাহলে তাকে মেনে চলতে হবে। অর্থাৎ এখানে সমন্বয়ের কথা বলা হয়েছে। আবার নেতিবাচক স্বাধীনতার অন্যতম প্রবক্তা হলেন হারবার্ট স্পেন্সার, জন স্টুয়ার্ট মিল, জেরেমি বেন্থাম। এরা কি বলছে? এরা স্বাধীনতা বলতে যে কোনো ধরনের বাধা নিষেধের অনুপস্থিতিকে বোঝায়। মানে যা ইচ্ছে যা খুশি তাই করার যে স্বাধীনতা, সেটাকে বলা হয়েছে। তবে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য ন্যূনতম বাধা নিষেধ সমর্থন করেছেন। অর্থাৎ সমাজের শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে তার জন্য মিনিমাম বাধা বা মিনিমাম কন্ট্রোল রাষ্ট্রের, অর্থাৎ রাষ্ট্রের কাজ, যেটা ব্যক্তি স্বাধীনতাবাদীরা বলেছেন যে রাষ্ট্র যত কম শাসন করবে সেই রাষ্ট্র তত ভালো। তো তাদের মতে বাধা নিষেধ যত কম হবে স্বাধীনতা তত বেশি হবে। বলছি শুনতে পাচ্ছ তো সবাই? সাইদুল্লাহ মেসেজ করছে, দেখতে পাচ্ছি না। শহীদ শুনতে পাচ্ছ? দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। সাইদুল্লাহ মেসেজ করেছে, শুনতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। ঠিক আছে। তো এই গেল ইতিবাচক এবং নেতিবাচক স্বাধীনতা। এবার স্বাধীনতা সম্পর্কে মার্ক্সবাদীরা কি বলেছেন? তারা সব জায়গায় নাক গলিয়েছে। তো মার্ক্সবাদীরা বলছেন তারা সবকিছু শ্রেণীগত দিক থেকে দেখেছেন। স্বাধীনতাও ঠিক একই রকম শ্রেণীগত দিক থেকে আলোচনা করছেন। তাদের মতে উৎপাদনের ব্যক্তিগত মালিকানাযুক্ত শ্রেণী বিভক্ত সমাজে স্বাধীনতা কি হয়? সংখ্যালঘু মালিক শ্রেণীর হাতিয়ার হিসাবে কাজ করে, অর্থাৎ পুঁজিপতি শ্রেণী হাতিয়ার হিসাবে কাজ করে। এখানে অধিকাংশ শ্রমজীবী শ্রেণী শোষিত হয়, অর্থাৎ সর্বহারা শ্রেণী বা সমাজের যে কৃষক শ্রমিক শ্রেণী যারা শ্রমের বিনিময়ে জীবিকা নির্বাহ করে তারা এখানে শোষিত হয়। উৎপাদনের ব্যক্তিগত মালিকানার অবসান ঘটিয়ে সামাজিক মালিকানাযুক্ত সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হলে স্বাধীনতা বা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশ সম্ভব। অর্থাৎ তারা সমাজতন্ত্রকেই আর আদর্শ সমাজ ব্যবস্থা বলেছেন। সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হলেই স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। তাদের মতে স্বাধীনতা হলো মানুষের সামর্থ্য ও যোগ্যতার সর্বাঙ্গীন বিকাশ। অর্থাৎ একজন মানুষের যা সামর্থ্য আছেন বা যোগ্যতা আছে তার বিকাশ সাধনই হচ্ছে স্বাধীনতা। আর সেটা তাদের মতে সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থায় আর সম্ভব। এটা হলো প্রথম পার্ট, স্বাধীনতার সংজ্ঞা, নেতিবাচক ইতিবাচক মার্ক্সবাদীদের বক্তব্য। এবার দ্বিতীয় পার্ট যেটা আছে আমাদের সিলেবাসের, সেটা হচ্ছে স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক কি। তো স্বাধীনতা বলতে যা খুশি তা করার অধিকার, কিন্তু সমাজ জীবনে সকল স্বাধীনতা এরকম হওয়া সম্ভব নয়। সেজন্য রাষ্ট্রীয় আইন দ্বারা সেটা সীমিত হয়ে থাকে। আর রাষ্ট্রীয় আইন এমন একটা পরিবেশ সৃষ্টি করবে যে কোনো ব্যক্তি তার ব্যক্তিত্ব বিকাশের জন্য উপযুক্ত পরিপূর্ণ স্বাধীনতা লাভ করবে। আর সাম্য বলতে কি বোঝানো হচ্ছে? সাম্য বলতে বোঝানো হচ্ছে সকলেই সমান, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের যে সাম্য সেটা আলাদা। সব বিষয়ে সমতা বা অভিন্নতাকে বোঝানো হয় না। তাহলে এখানে কি বোঝানো হয়? এখানে নেতিবাচক অর্থে সাম্য বলতে বোঝায় বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিতি বা জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে কোন রকম বৈষম্য করা হবে না। অর্থাৎ জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলে আর সমান হবে। এটা হচ্ছে নেতিবাচক স্বাধীনতা। ইতিবাচক অর্থে কি সাম্য বুঝি? সকলের পর্যাপ্ত সুযোগ সুবিধা। অর্থাৎ পর্যাপ্ত সুযোগ সুবিধা, সমান সুযোগ সুবিধা এক নয়। কিভাবে? ধরে নাও, যেটা বললাম আমি, যে পর্যাপ্ত সুযোগ সুবিধা মানে একজন হ্যান্ডিক্যাপড একজন সাধারণ মানুষ। তো আমরা রেলের ক্ষেত্রে দেখি বা বিভিন্ন বিদ্যালয়ে দেখি বা ভোটদান কেন্দ্রে যদি আমরা দেখি তাহলে দেখবো যে একটা করে স্লেটিং করা হয়েছে, যেখান দিয়ে হুইল চেয়ার নিয়ে যারা প্রতিবন্ধী বা বিকলাঙ্গ তারা যেন ভোট দিতে যেতে পারে। তো তাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা করা হয়েছে, আর সাধারণ মানুষের জন্য কোনো ব্যবস্থা নাই। তো এটাকেই বলছে পর্যাপ্ত ব্যবস্থা। আবার ট্রেনে হুড়াহুড়ি ভিড়ে ভিড় থাকে, তো সবাই সব মানে যারা বিশেষ করে অসুস্থ বা হ্যান্ডিক্যাপ তারা তো সে ভিড়ের মধ্যে উঠতে পারবে না। সেই জন্য ট্রেনে দেখা যায় যে একটা বগি বা কামরা
একটা বিশেষ রিজার্ভেশন থাকে, সেখানে তারাই উঠতে পারবে। তো এটাকে কিন্তু আহ, বলা হচ্ছে পর্যাপ্ত সুযোগ সুবিধা। একজন হ্যান্ডিক্যাপকে তার যাতে একটু বিশেষ সুযোগ, বেশি সুযোগ দেওয়া হয়, সেটাকে পর্যাপ্ত সুযোগ সুবিধা বলছে। যেহেতু সব মানুষের প্রয়োজনীয়তা দাবি সমান নয়, তাই তাদের আত্মবিকাশের জন্য ভিন্ন ভিন্ন ধরনের সুযোগ সুবিধার প্রয়োজন, যেটা আমি বললাম যে একজন হ্যান্ডিক্যাপের যা প্রয়োজন একজন সাধারণ মানুষের তার থেকে আর বেশি প্রয়োজন। হ্যাঁ, একজন মেসেজ করছে যে বাসেও এরকম থাকে, লেডিস কলকাতায় উঠলে তো বাদিকে বসাই যায় না। হ্যাঁ, বাদিকে বসলেও জেন্টস মানে বাস দিকে পুরো ফাঁকা, জেন্টসরা দাঁড়িয়ে আছে। মানে একটা হাস্যকর ব্যাপার, কলকাতায় যখন যারা বাসে উঠবে দেখবে যে বাদিকে দুটো তিনটে সিট ফাঁকা আছে, কেউ তবুও কিছু ভদ্রলোক দাঁড়িয়ে আছে। তো এই বিষয়টাও আছে। এবার এই যে সাম্য ও স্বাধীনতা, এটা কি একে অপরের পরিপূরক না বিরোধী? তো এখানে দুটো মত আছে। কেউ কেউ বলছেন যে না, সাম্য স্বাধীনতা পরস্পর বিরোধী। তাদের বক্তব্য কি? কারণ ব্যক্তি সমভাবে স্বাধীনতা ভোগের সুযোগ পেলেও সকল ব্যক্তি কিন্তু বাস্তবিক পক্ষে সমান নয়। কারণ কারো মানসিক বৃত্তি, শারীরিক কাঠামো, ব্যক্তিত্ব ইত্যাদি ক্ষেত্রে মানুষের মধ্যে ব্যাপক পার্থক্য দেখা যায়। তাই একজন লম্বা ব্যক্তি, একজন খর্বাকৃতি ব্যক্তি আহ, দেখতে পাওয়া যায়। আবার কি দেখা যায় যে মেধাবী মানুষ, নির্বোধ মানুষ। তো সেজন্য সবার জন্য সমান স্বাধীনতা এটা কিন্তু কখনোই কল্পনা করা যায় না। আর এটা যদি হয় তাহলে সমাজের উন্নতি হবে না। সেজন্য অনেকে বলেছেন যে সাম্য ও স্বাধীনতা পরস্পর বিরোধী। আর অনেকে বলছে কি, মানুষের যে এই স্বাভাবিক বৈষম্য থাকে, তাই সকলের জন্য সাম্যনীতি বাস্তবে প্রয়োগ করা সম্ভব নয়। কিন্তু এই স্বাভাবিক ও প্রাকৃতিক বৈষম্য থাকা সত্ত্বেও সকল ব্যক্তি কিছু স্বাধীনতা ভোগ করে থাকেন। অর্থাৎ সকলের মধ্যে স্বাভাবিক সাম্য না থাকলেও সকলকে কিন্তু স্বাধীনতা ভোগ করার সুযোগ দিতে হয়। আর এই কারণেই কোন কোন চিন্তাবিদ স্বাধীনতা সাম্যকে পরস্পরের বিরোধী বলেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য কে? এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন লর্ড অ্যাক্টন, বেইজহট, লেকি, হারবার্ট স্পেন্সার, টকভিল। এই নামগুলো মনে রাখবে। এই ইসের মধ্যে এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ, যে কারা সাম্য ও স্বাধীনতাকে পরস্পর বিরোধী বলেছে। এটাই থাকবে এখান থেকে প্রশ্ন। এবার অনেকে আবার বলেছেন স্বাধীনতা এবং সাম্য পরস্পরের পরিপূরক। কেন? তো সাম্য বলতে আমরা একটা পরিবেশকে বোঝাই যেখানে বিভিন্ন মানুষ সমান সুযোগ সুবিধা লাভ করে তার ব্যক্তিত্ব বিকাশে মানে বিকাশ সাধন করতে সফল হয়। তাই স্বাধীনতা ভোগের জন্য সকলের সুযোগ সুবিধার মধ্যে সামঞ্জস্য বজায় রাখা দরকার। সাম্য বজায় রাখতে হলে রাষ্ট্রকে এমন সামাজিক এবং রাজনৈতিক কাঠামো গড়ে তুলতে হবে যেখানে সকলের মধ্যে সমান অধিকার, ব্যক্তিত্ব বিকাশের সুযোগ সুবিধা ও স্বাধীনতার সমানভাবে বন্টন করা হবে। অর্থাৎ সাম্যের দ্বারাই মানুষ তার ব্যক্তিত্ব বিকাশ ঘটাতে পারে। আর যেটা হচ্ছে স্বাধীনতার মূল এজেন্ডা। তো রাষ্ট্র আইনের সাহায্যে এই বিকাশের পথ প্রশস্ত করেছে। এবং সমাজে অর্থনৈতিক অসাম্য থাকলে স্বাধীনতা সুস্পষ্ট হতে পারে না। তাই অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠাকে স্বাধীনতার পূর্ব শর্ত বলে অনেকে মনে করেছেন। অর্থাৎ আর্থিকভাবে যদি সমাজ সমান হয়, বিশেষ করে যেটা মার্ক্সবাদীরা বলেছে, তাহলে কিন্তু স্বাধীনতা সম্ভব হবে। এই মতবাদের প্রবক্তাদের মধ্যে উল্লেখযোগ্য কারা হলেন? হবহাউস, বার্কার, টনি, পোলার্ড। এরা কি বলছেন যে সাম্য ও স্বাধীনতা পরস্পরের পরিপূরক। এবার আমরা আজকের ক্লাসের যে তৃতীয় পার্ট, স্বাধীনতার রক্ষা কবচ, অর্থাৎ এই যে আমরা স্বাধীনতার কথা বলেছি বা সংবিধানের স্বাধীনতার কথা বলা হয়েছে, আইনগত স্বীকৃতি দেওয়ার কথা হয়েছে, তো এই স্বাধীনতাকে কিভাবে রক্ষা করা যায় বা কার দ্বারা এই স্বাধীনতা বা নাগরিকদের স্বাধীনতা রক্ষিত হয়। তো রুশো বলছে যে স্বাধীনতাকে অস্বীকার করা হলেই মানুষত্বকে অস্বীকার করা হয়। অর্থাৎ আমরা জানি যে পরাধীন দেশে মানুষ কিভাবে, আর যখন পরাধীন ছিল তো তাদের মনুষ্যত্বই ছিল না, এরকম একটা বিষয় অনেকে বলেন। এমনকি মানুষের অধিকার ও কর্তব্যকে অস্বীকার করা হয়। যদি স্বাধীনতায় না থাকে তাহলে অধিকার এবং কর্তব্য কিছুই থাকবে না।
যেটা আমরা আগের দিন ক্লাসে আলোচনা করেছি। তো স্বাধীনতা হলো কি ব্যক্তির জীবনের পক্ষে অত্যন্ত একটা মূল্যবান বিষয়, আর এই মূল্যবান অংশকে রক্ষা করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের প্রয়োজন। যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেগুলো আমি পরবর্তীতে আলোচনা করছি। ভারতের সংবিধানে বিশেষ করে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেগুলো আমি আলোচনা করছি। প্রথমেই, শুধু ভারতের সংবিধান না, যেহেতু আমরা একটা থিওরি পড়ছি, সংবিধান সম্পর্কে আলোচনা করছি, বিভিন্ন দেশের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। তো এই সংবিধানকে কিভাবে রক্ষা করা যায়, তো প্রথমেই বলা হচ্ছে এই সংবিধানগুলোকে লিখিত করতে হবে, বা সংবিধানে স্বাধীনতাগুলিকে সংবিধানে বা অধিকারগুলিকে সংবিধানে লিপিবদ্ধ করতে হবে। সরকার যদি কখনো এই অধিকার খর্ব করে, যে লিপিবদ্ধ অধিকারগুলো সংবিধানে আছে সেগুলো যদি খর্ব করে, তাহলে আদালতের মাধ্যমে তা প্রতিবিধানের ব্যবস্থা করতে হবে। তাছাড়া অধিকারগুলি লিপিবদ্ধ করা হলে অধিকারগুলি কি হবে, সুস্পষ্ট হয়ে যায় এবং নাগরিকরা তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়। অর্থাৎ আমাদের সংবিধান যদি ভারতের থেকে দেখি, তাহলে ভারতের সংবিধানে যে মৌলিক অধিকারগুলি বলা হয়েছে, কোনো কারণে যদি কোনো ব্যক্তির মৌলিক অধিকার বা স্বাধীনতা হরণ করা হয়, তাহলে তাহলে সেই ব্যক্তি কি করে, সেই ব্যক্তি আদালতের দ্বারস্থ হয় এবং তার যে অধিকার, সেই অধিকার আদালতের কাছ থেকে আদায় করে নেয়। তো সেটা সম্ভব একমাত্র যদি সেই মৌলিক অধিকারগুলি লিখিত আকারে থাকে। দ্বিতীয় বলা হচ্ছে আইনের অনুশাসন। অধ্যাপক ডাইসির বিখ্যাত একটি বিষয় এটা। তো আইনের অনুশাসন বলতে কি বোঝায়? আইনের প্রাধান্য বোঝায় এবং আইনের দৃষ্টিতে সবাই সমান। অর্থাৎ রাষ্ট্র কোনো বিশেষ ব্যক্তির দ্বারা শাসিত হবে না, রাষ্ট্রের স্বেচ্ছাচারিতার কোনো এখানে স্থান থাকবে না। কেউ আইনের ঊর্ধ্বে নয়, সকলে আইন মেনে চলবে। আর রাষ্ট্রে আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হলে কোনো ব্যক্তিকে বিনা বিচারে আটক করা যাবে না বা শাস্তি দেওয়া যাবে না। যখন এই সমস্ত হবে না, তখন কিন্তু স্বাধীনতা আর রক্ষা পাবে। আর এই আইন অনুশাসন নীতিটি গ্রহণ করা হয়েছে যেখানে যেখানে সেখানে জনগণের স্বাধীনতা সুরক্ষিত হয়েছে। অর্থাৎ যদি আইনের দ্বারা জনগণের স্বাধীনতা সুরক্ষিত না হয় বা যেখানে আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হবে না, সেখানে স্বাধীনতা আর সুরক্ষিত হতে পারে না। পরবর্তী বলা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ। অর্থাৎ ক্ষমতা স্বতন্ত্রীকরণ একটা হচ্ছে স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ। কারণ এই ক্ষমতা স্বতন্ত্রকরণের মাধ্যমে সরকারের যে বিভিন্ন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ, তাদের মধ্যে আর ক্ষমতা ভাগ করে দেওয়া হয়। তাহলে কি হয়, কোনো একটা বিভাগের হাতে সম্পূর্ণ ক্ষমতা না থাকার ফলে কোনো একটা বিভাগ স্বৈরাচারী হয়ে উঠতে পারে না, বা সরকারও, শাসন বিভাগ স্বৈরাচারী হয়ে উঠতে পারে না। ফলে কি হয়, ব্যক্তির স্বাধীনতা ব্যাঘাত ঘটে না। আর যদি না থাকে তাহলে কি হলো, শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগের ক্ষমতা যদি থাকে, তাহলে স্বেচ্ছাচারিতার নামে তারা ব্যক্তি স্বাধীনতা বিপন্ন করবে। একজন ব্যক্তি যদি থাকে, একজন ব্যক্তি শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগের হেড হয়, তাহলে স্বৈরাচারিতা বা স্বেচ্ছাচারিতা দেখা দিবে। বলি সবাই শুনতে পাচ্ছ তো? শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। স্যার। তো মন্তেস্কু, ব্ল্যাকস্টোন, মেডিসন এরা কি বলছেন? এরা বলছেন যে একই ব্যক্তি একই বিভাগের হাতে যদি আইন প্রণয়ন, শাসন, বিচার কার্য পরিচালনার ক্ষমতা অর্পণ করা হয়, তাহলে সমাজে কখনো ব্যক্তি স্বাধীনতা রক্ষা পাবে না। কারণ অত্যাধিক ক্ষমতায় ওই ব্যক্তি কি করবে, বা বিভাগকে স্বৈরাচারী করে তুলবে। আবার স্যাবাইন, গিলক্রিস্ট এরা ক্ষমতা স্বতন্ত্র নীতিকে স্বাধীনতা রক্ষা পাওয়া বলে স্বীকার করে নিতে সম্মত নন। তারা বলছেন যে না, ক্ষমতা স্বতন্ত্রীকরণ আর স্বাধীনতাকে রক্ষা করতে পারবে না। কারণ আইন বিভাগ যদি স্বৈরাচারী হয়, তাহলে আইন যে প্রণয়ন করছে সেটা আইন বিভাগই প্রণয়ন করছে, আর সেই স্বৈরাচারী আইন অনুসারে কিন্তু শাসন বিভাগ শাসন কার্য পরিচালনা করবে এবং বিচার বিভাগও আর তাদের কার্য সম্পাদন করতে সেই আইন অনুসারে বাধ্য থাকবে। তো এইভাবে ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি প্রয়োগ করা হলেও আইন বিভাগ যদি নিরপেক্ষ না হয় বা আইন বিভাগ যদি গণতান্ত্রিক না হয়, জনগণের স্বাধীনতার দিকে যদি লক্ষ্য না রাখে, তাহলে কিন্তু আহ এদের বক্তব্য, সেবাইন, গিলক্রিস্ট, যে স্বাধীনতা রক্ষা করা সম্ভব হবে না। পরবর্তী হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। অর্থাৎ ক্ষমতা এককেন্দ্রিক থাকবে। অর্থাৎ এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বা স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থায় বা রাজতান্ত্রিক শাসন ব্যবস্থায়, যেখানে একটি কেন্দ্র থেকে শাসন ব্যবস্থা পরিচালিত হয়, সেখানে কিন্তু ক্ষমতা স্বাধীনতা রক্ষা পায় না।
বিকেন্দ্রীকরণ নীতির মাধ্যমে জনগণ কি করে ক্ষমতায় অংশগ্রহণের সুযোগ পায়। যখন বেশি জন ব্যক্তি শাসন ব্যবস্থায় অংশগ্রহণের সুযোগ পাবে তখন স্বাধীনতা বেশি হবে। আর বিকেন্দ্রীকরণ হলে জনগণের দায়িত্ব বেড়ে যায় এবং স্বৈরাচারিতা প্রতিরোধ হয়। স্বায়ত্ত শাসন ব্যবস্থার মাধ্যমে আমরা দেখেছি পৌরসভা, পঞ্চায়েত বা বিভিন্ন স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থায় আর ব্যক্তিরা আহ, নিজেদের স্বাধীনতাকে নিজেরাই সুনিশ্চিত করে। এটা সাধারণত হয়ে গেছে, এটা স্বাধীনতা হবে। অর্থাৎ এই যে ডিরেক্ট ডেমোক্রেসি, সেইখানে বেশি স্বাধীনতা ছিল বলে অনেকে মনে করে। আবার গান্ধীজি যদি রাম রাজত্বের কথা বলি, তাহলে রাম রাজত্ব এক ধরনের এই পঞ্চায়েত সিস্টেম বা এই এক রূপ। তো সেখানেও জনগণ স্বাধীনভাবে তার শাসন ব্যবস্থা পরিচালনা করে এবং নিজেরা তাদের ব্যক্তিত্ব বিকাশের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে। পরবর্তী রক্ষা কবচ বলা হচ্ছে স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের উপস্থিতি। অর্থাৎ আমি আগেই বললাম যে কোনো ব্যক্তির যদি স্বাধীনতা হরণ করা হয় বা স্বাধীনতাকে কেড়ে নেওয়া হয়, তাহলে সে বিচার বিভাগের কাছে গিয়ে তার অধিকার বা স্বাধীনতা আদায় করতে পারে। বিচার বিভাগের উপরে যাতে শাসন বিভাগের হস্তক্ষেপ না করতে পারে সেদিকে রাষ্ট্রকে লক্ষ্য রাখতে হবে। বিচার বিভাগ নিরপেক্ষ হলে ব্যক্তি স্বাধীনতা রক্ষা পাবে, আর নিরপেক্ষ বিচার বিভাগের দ্বারাই জনগণ তার স্বাধীনতা আদায় করতে পারে। অর্থাৎ আমরা যেটা দেখি যে আমাদের ভারতবর্ষের নিরপেক্ষ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। তো কোনো ব্যক্তির যদি মৌলিক অধিকার হরণ হয় তাহলে সেই ব্যক্তি কি করে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়ে আবেদন করতে পারে যাতে তার মৌলিক অধিকার বা স্বাধীনতাকে আর রক্ষা করা হয়, সেটাই এখানে বলা হয়েছে। পরবর্তী হচ্ছে দায়িত্বশীল শাসন ব্যবস্থা। ভারতের দেশের যে শাসন ব্যবস্থা বা শাসন পরিচালনা তিনটি স্তম্ভ: শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। তো শাসন ব্যবস্থা যদি দায়িত্বশীল না থাকে, অর্থাৎ এক কথায় জনপ্রতিনিধিদের মাধ্যমে যে শাসন ব্যবস্থা পরিচালিত হয়, তো সেই মন্ত্রিসভা আমরা কি দেখি, তারা জনগণের কাছে দায়িত্বশীল থাকে। আর এই কারণে তারা স্বৈরাচারী হয়ে উঠতে পারে না। শাসন ব্যবস্থায় আইনসভার বিরোধী দল কি করে শাসক দলের সমালোচনা করে স্বৈরাচারিতা বাধা দেয়। অর্থাৎ শাসন ব্যবস্থাকে দায়িত্বশীল করার পেছনে বিরোধী দলের একটা বড় ভূমিকা আছে। আবার শাসক দল যদি স্বৈরাচারী হয়ে ওঠে তাহলে বিরোধী দল কি করে, তার বিরুদ্ধে জনমত গড়ে তোলে এবং পর দেখা যায় যে পরবর্তী নির্বাচনে শাসক দল হেরে গেছে, তার পতন ঘটেছে। ফলে কি হয়, শাসক দল নির্বাচনে পরাজয় লাভের ভয়ে জনগণের ব্যক্তি স্বাধীনতাকে হস্তক্ষেপ করে না বা হরণ করে না। পরবর্তী হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। বর্তমানে বেশিরভাগ দেশেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা লক্ষ্য করা যায়। এখন তো আরো এক ধাপে গিয়ে ওয়েলফেয়ার স্টেটের ব্যবস্থা এসছে। তো এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণের স্বাধীনতা বজায় থাকে। কিন্তু অন্যদিকে যে দেখি এককেন্দ্রিক শাসন ব্যবস্থা, সেখানে শাসক কিভাবে স্বৈরাচারী হয়ে উঠতে পারে, ফলে ব্যক্তি স্বাধীনতা খর্ব হয়। তো সেজন্য গণতান্ত্রিক শাসন ব্যবস্থা যেহেতু শাসন ক্ষমতা জনগণের হাতে থাকে, ফলে জনস্বার্থে সরকার পরিচালিত হয়, সেখানে স্বাধীনতা থাকে। পরবর্তী হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা। সমাজে যদি সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ন্যায় বিচারের ভিত্তিতে ব্যক্তি স্বাধীনতাকে সুনিশ্চিত করা হয় বা সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, তবে কিন্তু স্বাধীনতা রক্ষা পাবে। সেজন্য অধ্যাপক রলস থিওরি অফ জাস্টিস গ্রন্থে একদম স্পষ্ট ভাবে বলেছেন, ন্যায়কে স্বাধীনতার উৎস বলে তিনি মনে করেছেন। পরবর্তী রক্ষা করা হচ্ছে সার্বজনীন শিক্ষা। সকলের জন্য যদি শিক্ষার ব্যবস্থা করা হয় তাহলে জনগণ সচেতন হয়ে উঠবে তার অধিকার বা স্বাধীনতা সম্পর্কে। কারণ শিক্ষায় মানুষের মধ্যে সে চেতনা নিয়ে আসে, আর চেতনা কি হয়, ব্যক্তিকে স্বাধীন করতে উদ্বুদ্ধ করে। আর এই শিক্ষার প্রসার হলো স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ। অর্থাৎ যদি মানুষ বা জনগণ, নাগরিক শিক্ষিত না হয়ে ওঠে তাহলে সেই আগের মতো, বর্তমানেও দেখি আমরা গ্রামীণ ক্ষেত্রে এখনো সেই রকম পরিস্থিতি আছে, যারা মূর্খ বা যারা শিক্ষিত নয়, হিসাবপত্র জানে না, তাদেরকে যারা হিসাব জানে তারা কিভাবে ঠকিয়ে নেয়। অর্থাৎ তাদের যে স্বাধীনতা, আর্থিক স্বাধীনতা বা সেই স্বাধীনতা কিন্তু তারা ভোগ করতে পারে না তাদের অজ্ঞতার কারণে।
পরবর্তী হচ্ছে রাজনৈতিক দল। গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থায় আহ, বর্তমানে রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি এরপরে রাজনৈতিক দলের উপরে আলাদা করে ক্লাস নেব, আমাদের সিলেবাসে আছে, সেখানে বিস্তারিত আলোচনা করব। সেখানে রাজনৈতিক দলের কিন্তু একটা বড় মানে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বিশেষ করে বিরোধী দলগুলি, তারা কিন্তু গণতন্ত্রের অস্তিত্ব বজায় রাখার জন্য সদা সচেষ্ট থাকে। অর্থাৎ সরকারি দল যদি কোনো ভুল করে বা কোনো জনবিরোধী আহ, সিদ্ধান্ত নেয় বা কাজ করে, তাহলে সাথে সাথে বিরোধী দল সে সমস্ত বিষয়গুলিকে ইস্যু করে সারা দেশে আন্দোলন শুরু করে দেয়, ধর্ণা করে, মিটিং মিছিল করে, সভা সমিতি করে। ফলে রাজনৈতিক দলগুলি মানুষের যে ছোটখাটো স্বাধীনতা, সেই স্বাধীনতাকেও কিন্তু টিকিয়ে রাখতে সহযোগিতা করে। ফলে স্বাধীনতা বিপন্ন হয় না। তো মোটামুটি আমাদের সব বিষয়গুলো এখানে চলে এসেছে। এখন যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের এই স্বাধীনতার যে আহ, রক্ষা কবচের মধ্যে অন্যতম হচ্ছে, সবচাইতে মানে গুরুত্বপূর্ণ হচ্ছে জনচেতনা। জনগণ যদি তার স্বাধীনতা সম্পর্কে সচেতন না হয়, জনগণ যদি নাই জানে যে আমার স্বাধীনতা কোনটা, আমি কোনটা অধিকার ভোগ করতে পারবো, কোনটা সংবিধানে স্বীকৃত আছে, এগুলো যদি স্পষ্টভাবে না জানে, জনজাগরণ যদি না ঘটে, তাহলে কিন্তু শাসক বর্গ স্বৈরাচারী হয়ে উঠতে পারে। আর এই যে জনচেতনা, সেটা কিন্তু রাজনৈতিক চেতনা ছাড়া কখনোই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে না। আর এই রাজনৈতিক চেতনার বিস্তার কিভাবে ঘটে, সে শিক্ষার বিস্তার। আমি শিক্ষার আহ, রক্ষা কবচ হিসেবে আগে আলোচনা করলাম যে শিক্ষার বিস্তারের উপরে নির্ভর করে। অধ্যাপক ল্যাস্কি তাই বলেছেন কি, রাষ্ট্রবিজ্ঞানীরা জনগণের শিক্ষার বিস্তারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। আর স্বাধীনতা সংরক্ষণ বা সম্প্রসারণের সাথে সাথে স্বাধীনতা রক্ষার নানা রকম রক্ষা কবচের অবস্থিতি একান্ত প্রয়োজন বলে আমরা দেখতে পাচ্ছি। যে শুধু স্বাধীনতাকে সংরক্ষণ করলে হবে না, সম্প্রসারণ করলে হবে না, সেটাকে রক্ষা করার জন্য যে উপযুক্ত রক্ষা কবচগুলি আমরা আলোচনা করলাম, সেগুলোর ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে। তবেই কিন্তু একজন নাগরিক তার সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারবে এবং স্বাধীনতা ভোগ করে তার যে নিজের ব্যক্তিত্ব বিকাশ, বুদ্ধিমত্তার বিকাশ, সে বিকাশ ঘটাতে পারবে। তো সেজন্য অধ্যাপক ল্যাস্কি বলেছেন যে স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজন হলো জনসাধারণের স্বাধীনতার জন্য জনগণের ঐকান্তিক আগ্রহ। অর্থাৎ জনগণ যদি স্বাধীনতাকে রক্ষা করতে আগ্রহী না হয়, তাহলে কিন্তু স্বাধীনতা রক্ষা পাবে না। সেজন্য জনগণের আগ্রহটা হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণই হচ্ছে মূল। আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের সংজ্ঞা দিতে গিয়ে বলেছে, ডেমোক্রেসি বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, টু দ্য পিপুল। তো এগুলোই আজকের মোটামুটি আলোচনার বিষয় ছিল। এবার তোমাদের যদি কোনো বিষয় থাকে তাহলে বলতে পারো। এখন যে সমস্ত টপিক গুলো আছে খুব বড় নয়, সব ছোট ছোট টপিকই আছে। হ্যাঁ, প্রশ্ন হয়তো বেশি হবে, কিন্তু টপিকের আলোচনা ছোট ছোটই থাকবে। আর কয়েকটা টপিক হলে মোটামুটি আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। হ্যাঁ, কি বোঝা গেছে তো মোটামুটি? স্যার কমপ্লিটই করে দেন এভাবে। হুম। বলছি স্যার সিলেবাসটা কমপ্লিট করে দেন তাড়াতাড়ি। হ্যাঁ, আর কটা আছে? আর তো 5-6টা আছে।